এই গণতান্ত্রিক ব্যবস্থার উৎপত্তি কিভাবে, এখন যেটা যে এটার জন্ম কিভাবে। তারা যদি আবার অবাধ্যতার ইতিহাস বইটা পড়ে থাকেন, যারা পড়েছেন অনেকে হয়তো যুগটা পড়েছে, হয়তো এই বিষয়টা সম্পর্কে কিছুটা ধারণা আপনার হয়তো অলরেডি পেয়েছেন। মোট কথা হচ্ছে এই আলোচনাটা আপনারা পাবেন ড্যানিয়েল ফ্যাসফিল্ডের অর্থনীতিবিদদের যুগ বইয়ে। সেখানে আপনি দেখবেন যে পঞ্চদশ শতাব্দী থেকে আগে ছিল দুইটা কমিউনিটি। একটা হচ্ছে যারা শাসক কমিউনিটি, জমিদার রাজা, আরেকটা ছিল যারা সার্ফডম, যারা কাজ করে খায়, মানে প্রডিউসার, যারা কৃষক, তারপর হচ্ছে কামার কুমোর, এ ধরনের মানুষ এরা ছিল। শিল্পী, বিভিন্ন শিল্পদ্রব্য তৈরি করে। পঞ্চদশ শতাব্দী থেকে যখন বিভিন্ন জায়গায় কলম্বাসের আমেরিকা আবিষ্কার হয়ে গেল, নিউ ওয়ার্ল্ড, নতুন নতুন ভূখণ্ড তারা আবিষ্কার করলো, হ্যাঁ, ইন্ডিয়াতে আসলো। তাহলে আমরা জানি 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। 1500 শতাব্দী, এই সময় 1500-1600 শতাব্দীতে এই সময় এই যে ব্যবসার যে একটা বিরাট দুয়ার খুলে গেল, এর ফলে ব্যবসায়ী সম্প্রদায়, এই যে মাঝখানের ব্যবসায়ী সম্প্রদায়, রাজা জমিদার, নিচে হচ্ছে উৎপাদক, মাঝখানে আছে ব্যবসায়ী সম্প্রদায়। এই ব্যবসায়ী সম্প্রদায়টা তখন ফ্লারিশ হল, এই ব্যবসায়ী সম্প্রদায় তখন উন্নতি হল। উন্নতি হওয়ার ফলে এই ব্যবসায়ী সম্প্রদায়কে বিভিন্ন ট্যাক্স আরোপ করা হতো, বিভিন্ন নিয়ম কানুন আরোপ করা হতো। কিছু নিয়ম কানুন আরোপ করতো চার্চ, কিছু নিয়ম কানুন আরোপ করতো জমিদাররা, বিভিন্ন ধরনের ট্যাক্স, উৎসবের কর, এই কর সেই কর। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসা করবে, সেখানে বিভিন্ন ধরনের ট্যাক্স। এর ফলে ব্যবসায়ীদের যে সুযোগ, এটা সংকোচন হয়ে যাচ্ছিল। যার কারণে জমিদারদের সাথে, রাজাদের সাথে এবং চার্চের সাথে ব্যবসায়ীদের একটা ক্ল্যাশ তৈরি হলো, একটা ক্ল্যাশ। এবং এই ক্ল্যাশটাকে দূর করার জন্য কি করতে হবে? জমিদার এবং চার্চের যে একটা সিস্টেম, জমিদার রাজা চার্চ, এই পুরোটাকে ফেলে দিতে হবে। এই পুরোটাকে যদি ফেলে দিই, তাহলে আমার ব্যবসাটা কি হয়ে গেল? ওপেন হয়ে গেল, ঠিক কিনা? সেই সময় ইউরোপের দুটা জিনিস হয়, একটা হচ্ছে রেনেসা হয়, নতুন নতুন চিন্তা চেতনা, এগুলো আসতে থাকে। মানে মূলত ধর্মকে অস্বীকার করে মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনা। আগে বলা হয়তো যে জান্নাত পাওয়া এটা জীবনের লক্ষ্য, এখন বলছে না, জান্নাত পাওয়া মানুষের সুখী জীবনের লক্ষ্য। এইরকম কিছু চিন্তার ট্রানজিশন হয় রেনেসা টাইম। আর 2 নম্বর হচ্ছে ওই টাইমটাতেই গুটেনবার্গ প্রেস আবিষ্কার করে। প্রেস, আগে তো আমরা জানতাম যে হাতে হাতে কপি করা হতো, এখন প্রেস আবিষ্কার হলো। তাহলে এই রেনেসার যে ধর্মহীন চিন্তা চেতনা এবং প্রেসের আবিষ্কার, এই দুটা মিলে ব্যাপকভাবে তাদের এই চিন্তাগুলা ছড়ায় পড়লো। বই পত্র, নাটক লেখা হলো, ছবি আঁকানো হলো প্রচুর পরিমাণে, রেনেসা পেইন্টিং, এগুলোর মধ্য দিয়ে তাদের আইডিওলজি গুলা প্রকাশ তারা করতে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে সমস্ত দার্শনিকরা এই টাইমটাতে, রেনেসা টাইমে, এরপরে যে পরের যে সিকোয়েন্স, সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট পিরিয়ড বলা হয়। রেনেসার চিন্তাগুলো আরো বেশি কনসলিডেট, আরো বেশি সুন্দর হলো এই টাইমটা। এই সময় যে সমস্ত দার্শনিকদেরকে আমরা দেখি, এরা অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশ 2 দিয়ে 4 মিলছে না? 2 দিয়ে 4 মিলছে। তাহলে এই দেখেন, অধিকাংশই এইখানে ব্যবসায়ী। এবং এই ব্যবসায়ী দার্শনিকরা তখন নতুন নতুন আইডিওলজি দিতে থাকে। তারা অর্থনৈতিক বিভিন্ন দর্শন দিল, আইনের বিভিন্ন দর্শন দিচ্ছে। তারা বলতে চাচ্ছে যে ধর্মের কারণে এতদিন ধরে মারামারি হচ্ছে, অতএব ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রেখে দাও। এতদিন পর্যন্ত রাজা যে ছিলেন, রাজা কোন ক্ষমতার বলে শাসন করে? বলা হচ্ছিল রাজা চার্চের অনুমোদন ক্রমে গডের প্রতিনিধি হিসেবে শাসন করে। লেজিটিমেসির কারণ কি? গড। এখন এরা বলতেছে, এনলাইটেনমেন্ট ফিলোসফি দার্শনিক, এই ব্যবসায়ী দার্শনিক যারা, তারা বলতেছে নো, যেহেতু আমরা বলতেছি মানুষের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সুতরাং গডের লাইসেন্স পায় রাজা শাসন করবে আমাদেরকে, এটা হবে না। লাইসেন্স নিতে হবে কোথা থেকে? জনগণ থেকে। কি থেকে? সবার উপরে মানুষ সত্য, সুতরাং গড সকল ক্ষমতার উৎস না, জনগণই সকল ক্ষমতার উৎস। বোঝা গেছে ব্যাপারটা? 2 নম্বর হচ্ছে সেই সময়, তাহলে 3টা জিনিস আমাদেরকে এই সময় মিলাইতে হবে। এনলাইটেনমেন্ট পিরিয়ডে 3টা জিনিস আসছে। একটা জিনিস হচ্ছে লিবারেল অর্থনীতি, 2 নম্বর হচ্ছে লিবারেল ডেমোক্রেসি, এবং 3 নম্বর হচ্ছে লিবারেল ইথিক্স। এই 3টা জিনিস আমাদের, এই 3টা মিলে লিবারালিজম। এই লিবারালিজম জিনিসটা আমাদের বুঝতে হবে। লিবারালিজম জনক মনে করা হয় জন লককে, জন লক। এবং এই জন লক এটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। এনাকে যদি আপনি খুব ভালো করে জানেন, তাহলে আপনি গণতন্ত্র, লিবারালিজম এসব কিছুর অর্থ বুঝে ফেলবেন। জন লক উনি বলতেছেন যে প্রত্যেকটা মানুষের 3টা মৌলিক অধিকার আছে। 3টা মৌলিক অধিকার, একটা হচ্ছে লাইফ, লিবার্টি, প্রপার্টি। লাইফ, লিবার্টি, প্রপার্টি। তাহলে 3টা কথা বললো, লাইফ, লিবার্টি, প্রপার্টি। মজার ব্যাপার হচ্ছে এই জন লকের রয়্যাল আফ্রিকান কোম্পানিতে দাস প্রথা, যারা দাস সাপ্লাই করতো আফ্রিকা থেকে আমেরিকাতে, এই রয়্যাল আফ্রিকান কোম্পানিতে তার একটা শেয়ার হোল্ডার ছিল।
এবং শুধু তাই না, সে লাইফ লং তিনি শেয়ার হোল্ডার ছিলেন এবং একাধিকবার তিনি এটাকে রিনিউ করছেন, মানে তার শেয়ার হোল্ডারশিপটা থেকে সে একাধিকবার। তাহলে দেখেন, একদিকে সে বলতেছে লিবার্টির কথা, লাইফের কথা, প্রপার্টির কথা, আরেকদিকে সে ঠিক এই জিনিসটাই, মানে লিবারালিজম জিনিসটাই এটা ইউনিফর্ম কোনো কিছু না। আজকে আপনি বলছেন ডেমোক্রেসি মানে গণতন্ত্র, সত্যি কত সুন্দর শোনা যাচ্ছে না? মানে সবার সম্মতিতে, সবার অংশগ্রহণে, কত সুন্দর। কিন্তু আসলে আসলে ব্যাপারটা এটা আমি সামনে ভাবছি। তাহলে এই দেখেন, তাহলে ওই সময়ে ব্যবসায়ীদের সাথে যে একটা ক্ল্যাশ, ব্যবসায়ীরা তখন চেষ্টা করলো যে কিভাবে আমাদের মাথা থেকে এই আপদ বিদায় করা যায়। আপদ বিদায় করতে হলে এক নম্বর হচ্ছে আমাদের ধর্মকে অস্বীকার করতে হবে, ধর্মের যে একটা অথরিটিকে অস্বীকার করতে। তখন তারা ধর্মের অথরিটিকে অস্বীকার করলো। সেই সময় বিভিন্ন ধরনের নাস্তিকতাপন্থী বিভিন্ন রকম চিন্তা চেতনা, মানে সমাজে মানে গডের যে একটা অথরিটি ছিল সেটাকে শেষ করে দিয়ে জনগণের অথরিটিকে তুলে আনা হলো। লিবারেল অর্থনীতি, এর আগ পর্যন্ত রাজারা বিভিন্ন ধরনের নিয়ম কানুন করে দিতেন, ব্যবসার বিভিন্ন নিয়ম কানুন। তারা বললেন যে না, ব্যবসার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন করা যাবে না, এটাই লিবারেল, উদারনৈতিক। ব্যবসার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন, ব্যবসায়িক নিয়ম কানুনের বাঁধনে বাঁধা যাবে না। আরেকটা হচ্ছে এই যে এখন এতদিন পর্যন্ত ঈশ্বরের অনুমোদন ক্রমে রাজা শাসন করতেন, তাহলে এখন তো আমরা রাজাকে ফেলে দিলাম, এখন তো আমরা জমিদারদেরকে ফেলে দিলাম, এখন শাসন করবে কে? এখন কে শাসন করবে? এখন যে শাসন করবে সে যেন ব্যবসা বান্ধব হয়, সে যেন কি হয়, ব্যবসার পক্ষে সুবিধাজনক হয়, এরকম সরকার আমাদের লাগবে। 5 বছর থাকবা, যদি আমাদের পক্ষে পলিসি করো তাহলে থাকলা, 15 বছর থাকলা, সমস্যা নাই। যদি 5 বছর পর মনে হয় যে না তুমি আমার পক্ষে নাই, তোমাকে বাদ দিয়ে আমি আরেকজনকে সাপোর্ট দেব। বুঝা গেছে ব্যাপারটা? এই যে একটা পরিবর্তনশীল সরকার ব্যবসার পক্ষে। দেখেন, কিছুদিন আগে যখন আন্দোলন চলতেছিল তখন ব্যবসায়ীরা শেখ হাসিনাকে দেখে অনেক কিছু বলছে না? আবার এখন কি বলতেছে? গতকালকে কি বললো? তাহলে এই যে একজন যায় আরেকজন আসে, কিন্তু ওরা কিন্তু ঠিকই থাকে, ওরা কিন্তু ঠিকই থাকে। এখন আমি আপনাদেরকে দুটা মানে কোট শোনাই। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রামসে ক্লার্ক উনি বলতেছেন, দেখেন কি উনি বলতেছেন, আমেরিকার চেয়ে বড় ডেমোক্রেসি তো নাই, আছে নাকি? আমেরিকা তো ডেমোক্রেসির কি বলা যায়, মানে হ্যাঁ ডেমোক্রেসি আমেরিকা ডেমোক্রেসি আমেরিকা, এটা হচ্ছে প্রতিশব্দ আর কি, সমার্থক শব্দ। তাহলে আমেরিকার সাবেক অ্যাটর্নি জেনারেল রামসে ক্লার্ক করতেছেন, দিস ইজ নট এ ডেমোক্রেসি, দিস ইজ এ প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে বণিকতন্ত্র, ব্যবসায়ীদের কথা মতো চলে সরকার। আমি শেষ করি এটা, the people don't rule here, wealth rules, corporations rule, they rule the Congress, they elect the president, they run the Pentagon, they own the media. আমেরিকার ডেমোক্রেসির জন্য যদি এটা সত্য হয়, আমাদের ডেমোক্রেসির জন্য এটা আরো বেশি সত্য, রাইট? তাহলে দেখেন, এই হচ্ছে অবস্থা। মানে মোট কথা, ডেমোক্রেসিটা হচ্ছে বণিকদের শাসন। আপনি দেখবেন এক সরকার কি আরেক সরকার যায়, কিন্তু অমুক গ্রুপের সামিট গ্রুপ, অমুক গ্রুপ, এসালাম গ্রুপ, এদের কিন্তু চেঞ্জ হয় না, এরা কিন্তু এরা থাকবেই। এবং এরাই প্রতিবার এরা সরকারকে ফান্ডিং করে, ব্যবসায়ী। একটা গুরুত্বপূর্ণ গণতন্ত্রের একটা ডিমেরিটস হচ্ছে যে এক তো বললাম যে অযোগ্য লোকের শাসন, 2 নম্বর হচ্ছে এটা অনর্থক অপব্যয় হয়। কিভাবে হয়? যে এই জনমত গঠন, এই নির্বাচনী প্রচারণা, এই সেই প্রচুর খরচ, এই খরচে যে ইনভেস্ট করবে, স্বাভাবিকভাবে আমি যখন ক্ষমতায় আসবো সে আমার কাছে কিছু দাবি করবে না, সে আমার কাছ থেকে বিভিন্ন রকম চাবে, তো এইভাবে দুর্নীতিটা চড়িয়ে দেয়। আমাকে তার কথা রাখতে হবে। সুতরাং এই আলটিমেটলি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য ক্যাপিটালিস্ট, বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট। ঠিক আছে?